এপিসোডের প্রথমে আমরা হানকে দেখতে পাই। হানের মা তো ওকে কাছে ডেকে নেয় আর এরপর ওকে একটা ড্রেস দেয়, বলে এই ড্রেসটা তাড়াতাড়ি পরে এসো, আমাদের রিলেটিভসরা আমাদের জন্য বসে আছে। ও তো ফার্স্ট এটা পরতে চায় না, কিন্তু ওর মা তো ওকে সুন্দর করে রেডি করে আর ওকে কিছু জুয়েলারিও পরায়। এরপর ওরা একটা হল রুমের সামনে যায় আর এরপরে দরজা খুলে ভিতরে ঢুকে। ভিতরে ঢুকতেই হানের উপরে বড় একটা লাইট পড়ে। ও তো দেখতে পায় যে এখানে একটা অনুষ্ঠান রাখা হয়েছে আর এটা একটা এঙ্গেজমেন্ট পার্টি। এটা তো হান আর লিনের এঙ্গেজমেন্ট পার্টি। ও তো দেখে একেবারে অবাক হয়ে যায়। ওর মাকে বলে এগুলো কি হচ্ছে। ওর মা বলে আজ তোমার এঙ্গেজমেন্ট, আর ওইখানে তো লিনের ফ্যামিলির সবাই ছিল। এরপর আমরা দেখি ইয়াওয়ের কাছে ওর ফ্রেন্ড যায় আর গিয়ে বলতে থাকে যে আজকে এখানে একটা এঙ্গেজমেন্ট পার্টি চলছে আর এটা তো হানের এঙ্গেজমেন্ট পার্টি। আর এটা শোনার সাথে সাথে ও তো এখান থেকে বের হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে হান তো বলে মা এগুলো তুমি কি করছো। ওইখানে ওর বাবা আর ভাইরাও ছিল। এরপর দেখা যায় ওরাও তো কিছুই জানতো না। ওরা বলে এগুলো কি করছো তুমি। তখন তো সেখানে লিন চলে আসে। লিন বলে আজকে আমাদের স্পেশাল ডে। তখন হান বলে এগুলো তুমি কি বলছো, তোমরা এভাবে প্ল্যান করে এই কাজগুলো করছো, আমার কাছে কোনো মতামতই নাওনি। এগুলো বলতে বলতে ওইখানে তো লিনের বোন চলে আসে, বলে এখানে অনেক লোক আছে, তাই তোমরা এই কথাগুলো এখানে না বলো, তাড়াতাড়ি আংটি বদল করে নাও। তখন তো দেখা যায় যে হান স্টেজে উঠে যায় আর গিয়ে মাইক নেয়। ও বলে লিনের সাথে আমার 3 বছরের রিলেশন রয়েছে, কিন্তু ও সবসময় ওর বাবাকে অনেক ভয় পায়। ও আজকেও ওর ফ্যামিলি প্ল্যানে এই কাজটা করছে। আমি যখন ওর সঙ্গে ব্রেকআপ করতে চেয়েছিলাম ও তো ব্রেকআপ করে নিয়েছিল। ও তো আর ঘুরে আসেনি, আর সব প্রবলেমগুলো আমি একাই সলভ করেছি। ও তো আমার পাশে ছিল না, এটা কোনো রিলেশনের মধ্যে পড়ে না। এগুলো শুনে তো লিনের বাবার রাগ হতে থাকে। এরপর দেখা যায় ওইখান থেকে হান চলে যাচ্ছিল। তখন ওর মা তো ওকে আটকে নেয় আর বলে এগুলো কি করছো, এখানে সবাই দেখছে আমাদের। হান বলে তাতে আমার কিছু আসে যায় না, আর আমি আমার লাইফের ডিসিশন এভাবে নিতে পারি না। ওর মা তো অনেক রাগ করতে থাকে, বলে এত জেদ করো না, লিন অনেক ভালো ছেলে, ও তোমায় অনেক ভালো রাখবে। কিন্তু ও তো কোনো কথা শোনে না আর ওইখান থেকেই চলে যাচ্ছিল। ওর মা বলছিল তুমি এখান থেকে চলে গেলে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। তখন ও তো অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে তুমি সবসময় যা চাও সেরকমটাই হয়। আর তখনই ওর মা ওকে থাপ্পড় দেয়। এরপর ও তো কাঁদতে থাকে। এরপর আমরা দেখতে পাই ও তো ওর মায়ের দেওয়া নেকলেসটি ছিঁড়ে ফেলে আর ওইখান থেকে চলে যায়। ওর মা তো অনেক অবাক হয়ে যায় যে তার মেয়ে এরকমটা করতে পারে। এরপর আমরা দেখি ও তো বাইরে চলে আসে আর ওর সাথে সাথে বাবা আর ভাইও চলে যায়। এরপর আমরা লিনের বোনকে দেখতে পাই। লিনের বাবা তো ওর বোনকে অনেক কথা শোনায়, বলে এগুলো তোমার প্ল্যানেই হচ্ছে। তখন দেখা যায় ওই মেয়েটি বলে যে তোমার জন্য এগুলো করা লাগছে, না হলে হয়তো তুমি তোমার গার্লফ্রেন্ডের ছেলেকে সবকিছু দিয়ে দিতে। এটা বলে ও তো ওখান থেকেই চলে যায় আর ওর বাবা নিচে পড়ে যায় আর ওনার আবারও এখানে স্ট্রোক হয়ে যায়। এরপর আমরা দেখি যে হান তো বাইরে এসে দাঁড়িয়ে থাকে আর সেখানে তো ইয়াও চলে আসে। ইয়াও হানকে এরকম দেখে বলে যে তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো, কেননা ও তোমার সঙ্গে ঠিক যায় না আর লাইফের ডিসিশন এভাবেই নেওয়া উচিত, হুট করে কোনো কিছু ডিসিশন নেওয়াটা ঠিক না। ও তো হানকে অনেক বাহবা দেয় আর বলে তোমার পাশে আমি আর দাদি সবসময় আছি। কথা বলতে বলতে ওখানে তো রাত হয়ে যায়। এরপর আমরা দেখি বাড়িতে মা এসে অসুস্থ হয়ে যায়। আসলে সে মনে অনেক কষ্ট পায়। সে বলে যে হান এমনটা করতে পারে আমি কখনো ভাবিনি। বাবা তো তাকে রাগ করতে থাকে, বলে এটা তোমার দোষ, তুমি না বলে এই কাজগুলো কিভাবে করতে গেলে, আর ওর সিদ্ধান্তের কি কোনো মূল্য নেই নাকি। আর তখনই সেখানে হান চলে আসে আর ও এসে তো সব কাপড় চোপড় গুছিয়ে নেয়। আর তখন ওর মা আসে, বলে এগুলো কি করছো। হান বলে আমি এখান থেকে চলে যাচ্ছি। তখন ওর মা বলে তাহলে তুমি ছোটবেলায় কেন চলে গেলে না, এত বড় হয়ে কেন আমাদের ছেড়ে চলে যাচ্ছ। হান বলে আমার সিদ্ধান্তের কোনো মূল্য নেই আর আমি তোমার সঙ্গে আর কোনো কথাও বলতে চাই না। এটা বলে ও তো রুম থেকে বের হয়ে যায় আর ওর মা তো অনেক বেশি কষ্ট পেয়ে যায়। সে তো তার মেয়ের জন্যই এগুলো করছিল, কিন্তু উল্টোই যে এরকম হবে সে ভাবতে পারেনি। ওর পেছন পেছন তো বাবা যায় আর গিয়ে ওকে আটকায় না, বলে তুমি যা করতে চাও করো, আমি তোমার সঙ্গে আছি। আর এরপর বাবা তো একটা কার্ড বের করে দেয়, বলে এই কার্ডটা তোমার কাছে রাখো। হান তো এটা নিতে চায় না, বলে এটা আপনার টাকা, তাই আমার দরকার নেই। ওর বাবা বলে
এগুলো আমি তোমার জন্যই গুছিয়ে রেখেছিলাম, তোমার বিয়ের কাজে দেওয়ার জন্য। এই কার্ডটা আজ যদি তুমি কাজে না লাগাও তাহলে কবে লাগাবে? এটা বলে বাবা তো জোর করে ওর হাতের মধ্যে কার্ডটা দিয়ে দেয় আর বলে, সাবধানে থেকো, তোমার পাশে আছি আমরা। এরপরে ওর বাবা ভিতরে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ও তো রাস্তায় দাঁড়িয়েই থাকে, কি করবে বুঝে পায় না। এরপর দেখি ওইখানে তো ইয়াও চলে আসে। ইয়াও তো বলে, আমি তোমার থাকার জায়গা করে দিতে পারি, তুমি আমার সঙ্গে এসো। হান তো না বলে দেয়, বলে সমস্যা নেই, আমি দাদির ওইখানে চলে যাব আর দাদির সাথেই থাকবো, তুমি এখান থেকে চলে যাও, কোনো প্রবলেম হবে না। আর তখনই সেখানে হানের ফ্রেন্ড চলে আসে। হানের ফ্রেন্ড তো ওর সঙ্গে ওকে নিয়ে যেতে চায়। আর তখনই হানের ফ্রেন্ডের চোখ তো পড়ে ওর বসের দিকে, অর্থাৎ ইয়াওয়ের দিকে। ও তো ইয়াওকে অনেক কথা শোনাতে থাকে যে তোমার জন্য আমার ফ্রেন্ড অনেক সাফার করেছে, তুমি ওকে মিথ্যে বলে ফাঁসিয়েছিলে একবার। আর ওকে অনেক গালাগালি করতে থাকে আর বলে, এখন কেন এখানে এসেছো? তখন ও তো বলে, আমি দাদির কথাতেই এসেছি, দাদি বলেছে ওর সবসময় খেয়াল রাখতে, তাই এসেছি, তাছাড়া কোনো কারণ নেই। তখন দেখা যায় ও তো বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি দাদির কাছে চলে যেতে পারবো। এরপর আমরা দেখি হান তো ওর ফ্রেন্ডের সাথে গাড়িতে উঠে আর বলে, আমার দাদির ওখানে পৌঁছে দেওয়া আসো। এরপর গাড়ির মধ্যে ওর মন অনেক খারাপ থাকে। ও বলে, আমি কাউকে কোনো দোষ দিতে চাই না, সব কিছুর জন্য আমার মাই দায়ী, সে আমার সিদ্ধান্তের কোনো মূল্যায়ন করেনি। তখন ওর ফ্রেন্ড বলে, আসলে আন্টির কোনো দোষ নেই, সে চেয়েছিল যে একটা ধনী পরিবারে বিয়ে হলে তুমি ভালো থাকবে, সে নিজে যে কষ্ট করেছে সেটা তোমাদের দিয়ে করাতে চায় না, এই জন্যই সে এমনটা করেছে, তার উপর ভুল বুঝো না। হান তো বলে, আমার বের হয়ে আসাটা বেস্ট ডিসিশন, তাহলে মা বুঝতে পারবে যে একা একা কতটা কষ্ট হয়। এরপর দেখা যায় ওর ফ্রেন্ড বলে, তুমি এত কিছু ভেবো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর ওই ফ্যামিলিতে বিয়ে না করার ডিসিশনটা তোমার বেস্ট ছিল, ওরা একেবারেই তোমার যোগ্য নয়, তোমার অনেক গুণ আর ওদের মধ্যে কিছুই নেই। এরপর আমরা দেখি ও তো দাদির ওইখানে পৌঁছে যায় আর দাদিকে গিয়ে সব কথা বলে। দাদি বলে, তুমি ঠিকই করেছো, যাতে করে তোমার আর রিগ্রেট ফিল না হয় যে তুমি এটা করনি, নিজের ডিসিশনকে এত সুন্দর মূল্যায়ন দেওয়ার জন্য খুব ভালো কাজ করেছো। এরপর হান তো দাদির কথা শুনে খুশি হয় আর এরপর ও দাদির জন্য একটা লকেট বের করে, এটা তো ও দাদিকে গিফট করে। দাদি এই লকেটটা পেয়ে ভীষণ খুশি হয় আর এই লকেটটার মধ্যে দাদি আর ওর ছবি ছিল। এরপর সে তো ওই লকেটটা অনেক আনন্দের সাথেই নেয়, এরপর ওকে একটা হাগ করে। এরপর আমরা দেখি সকাল হয়ে যায় আর সেখানে তো ইয়াও চলে আসে। তখন দাদি বলে, এত সকালে এখানে কি করছো, তুমি কি হানকে দেখতে এসেছো কি না? ও তো বলে, না না, আমি তোমার কাছে এসেছি তোমার সাথে দেখা করার জন্য। আর তখনই সেখানে হান চলে আসে। হান তো রুমের মধ্যে অনেক কাজ করছিল। তখন ইয়াও বলে, আমি তো কাজের লোক ঠিক করে দিয়েছি, তাহলে কেন তোমরা কাজ করছো? হান বলে, এখন আমি আছি তাই কাজ আমি করব, কোনো সমস্যা নেই। এরপর দাদি তো বলে, তোমাদের আমি আরও কাজ দিতে চাই যেগুলো তোমরা দুজন মিলে করো, একা একা বসে থেকে কি করবে? ইয়াও বলে, ঠিক আছে, তোমার জন্য আমি সব করতে পারি। এরপর দাদি তো ওদের অনেক কাজ দেয়। এরপর আমরা দেখি ওরা দুজন তো কাজ করতে শুরু করে আর এখানে তো দাদি সেজে থাকে হান আর এখানে ওকে দিয়ে কাজ করাতে থাকে আর অর্ডার করতে থাকে যে এটা করো ওটা করো। আর ইয়াওয়েরও তো এখানে উপায় থাকে না, দাদি ওকে অর্ডার করেছে তাই তো করতেই হবে। এরপর আমরা দেখি ও তো কাজ করতে থাকে আর হান বসে বসে ওকে ডিরেকশন দিতে থাকে। এরপর দেখা যায় ও তো বলে, আমায় হেল্প করো, আমি একা একা কিভাবে করব। এরপর ওরা দুজন একসাথে কাজ করতে থাকে আর দুজন অনেক মজা করতে থাকে। ওরা এইভাবে তো দুজন অনেক বন্ধু হয়ে ওঠে। এরপর আমরা দেখি ওরা দুজনই অনেক খুশি আর ওদের দুজনকে তো একসাথে অনেক বেশি কিউট লাগছিল, দুজনই অনেক হাসছিল। এরপর আমরা হানের মাকে দেখতে পাই। হানের মায়ের মনটা তো অনেক খারাপ লাগে, সে হানকে অনেক মিস করতে থাকে। আর তখনই ওদের ওখানে একজন ইঞ্জিনিয়ার চলে আসে আর এটা তো হানই পাঠায়। তখন ওর মা তো জানতে পেরে রেগে যায়, বলে যে মেয়ে আমাদের সাথে থাকে না সে আবার ইঞ্জিনিয়ার কেন পাঠিয়েছে, এই ইঞ্জিনিয়ারের কোনো দরকার নেই, তাড়াতাড়ি তাকে এখান থেকে চলে যেতে বলো। ওর বাবা বলে, একটু শান্ত হও, আমাদের তো পানির লাইনে অনেক সমস্যা, ও পাঠিয়েছে তো কি হয়েছে। ইঞ্জিনিয়ার তো ভয়ে তাড়াতাড়ি ওখান থেকে পালিয়েই যায়, বাবাও এখানে আর কিছু করতে পারে না।
এরপর আমরা ওর ভাইকে দেখতে পাই। হানের ভাই তো কাজে ছিল, আর ওইখানে ওর ফ্রেন্ড চলে আসে। ওর ফ্রেন্ড তো ওর ভাইকে দেখতে পায়। এরপর ওর কাছে যায় আর গিয়ে বলে তাড়াতাড়ি আমার সঙ্গে চলো। এরপর ওকে একটা শপিং মলে নিয়ে যায় আর বলে তোমার জন্য একটা গিফট আছে। ও তো একটা স্যুট গিফট করে আর বলে এটা পরে তুমি ইন্টারভিউ দিবে। আর এরপর ও তো টাইও লাগিয়ে দেয়। তখন হানের ভাই তো মনে মনে একেবারে খুশি হয়ে যায়। ওর মনে লাড্ডু ফুটতে থাকে। এরপর আমরা লিনের বাবার সেক্রেটারিকে দেখতে পাই। সে তো এই হোটেল ছেড়ে চলে যাচ্ছে, এই জন্য সে হানের সঙ্গে কথা বলতে আসে। সে হানকে বলে আমি এখান থেকে চলে যাচ্ছি, আর আমি তো প্রেগনেন্ট ছিলাম না, আমি এগুলো পেয়েছিলাম ওনাকে বিয়ে করার জন্য, কিন্তু এগুলো আমার ভুল ছিল। আমি আসলে নিজের ক্যারিয়ারকে ভালো মতো ডেভেলপ করতে চাই। হান বলে তুমি তো আমার পুরাতন ক্লাসমেট, তাই আমি তোমাকে ভালো মতো চিনি। তুমি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাই তোমার ক্যারিয়ারের প্রতি তুমি অনেক বেশি কেয়ারফুল হও, এটাই তোমার জন্য ভালো হবে। মেয়েটি তো তার ভুল বুঝতে পারে। হানের এটা শুনে ভালো লাগে। এরপর আমরা দেখি মেয়েটিকে তো ও বিদায় দেয় আর বলে ভালো থেকো। এটা বলে হান ওইখান থেকে চলে যায়। এরপর ঘটনার শিফট হয়। আমরা তো ইয়াওকে দেখতে পাই। সে তো হানের জন্য কতগুলো ফুল নিয়ে এসেছিল। এরপর হানকে ও যখন দেখতে পায়, ও তোর ফ্রেন্ডকে ইশারা করে বলে দেয় যে দেওয়া লাগবে না। এরপর দেখা যায় হান তো জিজ্ঞেস করে যে কিছু কি বলতে চাও নাকি। ও তো বলে না না, কিছু বলার জন্য আসেনি। তখন হান বলে তুমি সবসময় এরকম কালো স্যুট কেন পরে থাকো, একটু মাঝে মাঝে অন্যরকম ড্রেসও পরো, তাহলে দেখতে ভালো লাগবে। এগুলো বলতে বলতে ওর কাছে তো ফোন চলে আসে। আর ফোনটা তো করে ওর ফ্রেন্ড আর ভাই। বলে যে আমরা একসাথে খাবার খাবো, তাই তাড়াতাড়ি চলে এসো। ও তো সেজন্য ওদেরকে বিদায় দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি ইয়াওয়ের ফ্রেন্ড তো ওর সাথে মজা করতে থাকে যে তুমি তো অন্য ড্রেস পরতেই পারো, তোমাকে তো হ্যান্ডসাম লাগবে, একটু ট্রাই করে দেখো। এরপর আমরা হান আর ওর ফ্রেন্ড আর ভাইকে দেখি। ওরা তো একসাথে বসে খাবার খাচ্ছিল। আর তখন ওখানে ইয়াও আর তার ফ্রেন্ড চলে আসে। আর ইয়াওকে তো অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। সে তার পুরো গেট আপ চেঞ্জ করে ফেলেছে। এরপর দেখা যায় হান বলে আমি তো তোমায় চিনতেই পারছি না, আর এখানে কি করছো। ও তো বলে তোমার জন্যই আমি চেঞ্জ করেছি, কালো স্যুটে সবসময় তো ভালো লাগে না। এরপর ওরা ওদের সাথে জয়েন হয় আর খাবার খেতে থাকে। ইয়াওয়ের ফ্রেন্ড তো হানের ফ্রেন্ডের সাথে দুষ্টুমি করতে থাকে। আর এটা তো ওর ভাইয়ের ভালো লাগে না, আর ছেলেটা ওর নাম্বারও চায়। তখন হানের ভাই বলে নাম্বার তো দেওয়া যাবে না, এটা প্রাইভেট নাম্বার। এরপর আমরা দেখি হানের মায়ের তো মন অনেক খারাপ থাকে, তার কোনো কাজেই যেন মন বসে না। এরপর ঘটনায় শিফট হয়। ওর ভাই তো ইন্টারভিউ দেয়, আর ওর ইন্টারভিউটা অনেক ভালো যায়। আর এদিকে ইয়াওয়েরও তো অনেক চেঞ্জ হয়। সে তো অনেক রুড ছিল, কিন্তু এখন সে তো আর আগের মতো নেই, সেও চেঞ্জ হয়েছে। এরপর আমরা ওর মাকে দেখি। হানের মা তো খাবার খেতে বসে, আর এখানেও তার ভালো লাগে না। এরপর দেখা যায় হানের বাবা তো হানকে ফোন করে আর ওর সঙ্গে দেখা করতে আসে। দেখা করতে আসলে হান তো ওর বাবাকে কতগুলো টাকা দেয়, বলে এই টাকাটা তোমার কাছে রাখো, আর এটা ঘরের কাজে লাগিও। ওর বাবা বলে তোমার মা তো ইঞ্জিনিয়ারকে ভাগিয়ে দিয়েছে, কিন্তু এই টাকাটা তো বাবা নিতে চায় না। হান তো জোর করে তাকে দিয়ে দেয়। এরপর দেখা যায় ওর বাবা তো বলে তোমার মা আর আগের মতো ঝগড়া করে না, আর সবসময় কেমন যেন উদাসীন থাকে, তোমাকে অনেক মিস করে। হান তো বলে আমি এত সহজে বাড়িতে ফিরে যাব না বাবা, মা নিজের ভুলটা আগে বুঝতে পারুক, তারপরে আমি ফিরে যাব, এটা তার ভুল ছিল, এই জন্যই আমি এখান থেকে চলে এসেছি। মায়ের জন্য তো আমারও অনেক খারাপ লাগে, কিন্তু কিছুই করার নেই, মাকে বুঝতে হবে। এরপর দেখা যায় ও বলে মায়ের খাবারটাও আমি অনেক বেশি মিস করি। আর তখন ওর বাবা তো খাবার বের করে দেয়, বলে তোমার মা তোমার জন্য খাবার পাঠিয়েছে। এটা দেখে ওর অনেক বেশি খারাপ লাগে, আর মাকে অনেক বেশি মিস করতে থাকে ও। এরপর আমরা দেখি ও তো এই খাবারগুলো নিয়ে ওর ফ্রেন্ডের ওখানে যায়, আর ওরা দুজন একসাথে খাবার খেতে থাকে। হানের অনেক কষ্ট লাগে মায়ের জন্য। তখন ওর ফ্রেন্ড বলে কিছুদিনের জন্য ঘুরে এসো। হান তো বলে আমি এত সহজে ওই বাড়িতে যাব না। এইসব কথা বলতে বলতে ওখানে তো একটা লোক চলে আসে, আর এই লোকটা থাকে ওর ফ্রেন্ডের এক্স হাজবেন্ড। সে ভিতরে ঢুকে ওর ফ্রেন্ডকে ডাকতে থাকে। তখন দেখা যায় ও বাইরে আসে। তখন বলে এখানে কি করছো। লোকটি তো একটা পেপার বের করে আর বলে এটা তোমার জন্য এনেছি। এটা তো একটা নোটিশ থাকে, এই নোটিশটা এমন থাকে যে ওর গয়নার ডিজাইন ওরা চুরি করেছে, কিন্তু এটা তো সম্পূর্ণ উল্টো, ওর ফ্রেন্ডের ডিজাইনই ওর হাজব্যান্ড চুরি করেছিল। এরপর দেখা যায় ওরা তো ওর ভাইয়ের কাছে যায়, আর ওর ভাইকে বলে এখান থেকে আমাদের উদ্ধার করো। ওর ভাই বলে আমি মাত্রই ল থেকে বের হয়েছি, কোনো সমস্যা নেই, তোমাকে আমি এখান থেকে বাঁচিয়ে নিব। আর ওরা সবাই তোর ফ্রেন্ডকে অনেক বাহবা
টোকা দেয় আর বলে আমরা হেল্প করব তোমার সব কিছুতে। ওর ফ্রেন্ড এটা শুনেই অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি হান তো ওর দাদির কাছে ফিরে আসে, আর ও তো এই গয়নাগুলোই দেখছিল আর কিভাবে মার্কেটিংয়ে কাজ করা যায় এগুলোই ভাবছিল। ওর দাদি বলে কি করছো একা একা? তখন ও তো ওর দাদিকে এই জিনিসগুলো দেখায়, বলে এই গয়নাগুলো দেখো। ওর দাদি বলে এগুলো অনেক প্রিটি আর অনেক সুন্দর, এগুলো আমি নিতে চাই। ও তো ওর দাদিকে বলে আমি তোমায় এগুলো এনে দিব। সকাল হলে দাদি তো উঠে ব্রাশ করতে থাকে, আর তখনই ইয়াও চলে আসে আর বলে যে আস্তে শব্দ করো, হান তো এখনো ঘুমোচ্ছে। এরপর দেখা যায় এটা শুনে তো ও একেবারে হানের কাছে চলে যায়। হানের এরকম অবস্থা দেখে ও তো হানের একটা ছবি তুলে নেয়, আর তখনই হানের ঘুম ভেঙে যায়। হান বলে তুমি কি করলে? তুমি আমার ছবি তুলেছো? তখন ও বলে হ্যাঁ। হান বলে ঠিক আছে, তোমার ছবিও আমার কাছে আছে। এটা বলে ও তো ওর ছবিটি দেখিয়ে দেয়। যেদিন ও মাতাল ছিল ওই দিন হানও ওর ছবি তুলে রেখেছিল। ও বলে দেখো আমি তোমার কত সুন্দর ছবি তুলেছি, আর তুমি আমার এসব কি ছবি তুলেছো? তোমার ছবিটা অনেক সুন্দর হয়েছে, আর এই ছবিগুলো তাড়াতাড়ি ডিলিট করো। হান বলে এটা পাঠিয়ে দিও, আর তোমার ছবি আমি তো আমার কাছেই রাখবো। এগুলো নিয়ে ওরা লড়াই করতে থাকে। তখন দাদি এসে বলে তোমরা ঝগড়া করা বন্ধ করো, হান তো এখনো ব্রেকফাস্টই করেনি, তাড়াতাড়ি ওকে ব্রেকফাস্ট করে নিয়ে আসো, না হলে অনেক বেশি দেরি হয়ে যাবে। ইয়াও তো বলে ঠিক আছে, আর এরপর ওকে ব্রেকফাস্ট করতে নিয়ে যায়। এখানে তো হান ওর ফ্রেন্ডের সব কথাই ওকে জানায়। তখন দেখা যায় ইয়াও বলে কোনো সমস্যা নেই, আমরা একটা কাজ করতে পারি, তোমার ফ্রেন্ডের গয়নাগুলো আমরা নিতে পারি আর আমাদের গেস্টদের এগুলো উপহার দিতে পারি। তাহলে করে তার ছোট ব্র্যান্ডটাও বড় হবে আর সবাই তার ব্র্যান্ডটা চিনতেও পারবে। হান তো এটা শুনেই একেবারে খুশি, ওর ফ্রেন্ডকে ও হেল্প করতে পারবে। ও বলে ঠিক আছে, এই খবরটা আমার ফ্রেন্ডকে আমি দিয়ে আসি, তুমি এতক্ষণে এখানে বসো। এরপর আমরা দেখি ও তো খুশির জ্বালায় ওখান থেকে উঠেই যায়। হানকে হেল্প করতে পারে এরও অনেক ভালো লাগে। এরপর আমরা দেখি দাদির কাছে ওই মহিলা আসে, আর সে কিছু ডকুমেন্টস আনে, বলে আমরা একটা প্রজেক্টে কাজ করতে যাচ্ছি আর এখানে আপনার হোটেলটাকে নেওয়া হবে। এরপর উনি তো এই পেপারগুলো দেখতে থাকে আর বলে যে আমি তোমাদের সাথে এই প্রজেক্টে কোনো কাজ করতে চাই না, আর আমার হোটেলটাও দিতে চাই না, তোমাদের প্রজেক্ট তোমরা অন্য কোথাও কাজে লাগাতে পারো। তখন এই মহিলা তো ওনাকে অনেক কনভিন্স করার চেষ্টা করে। দাদি বলে না না। তখনই দেখা যায় যে ওইখানে ইয়াও চলে আসে আর ওনাকে নিয়ে বাইরে চলে যায়। ইয়া বলে এখানে কেন এসেছো? আমি তো বলেছি কাজটা করে দিব, আমার উপর কি তোমার কোনো ভরসা নেই? তখন উনি বলে যে আসলে অনেক দেরি হয়ে যাচ্ছে, আমরা আর কত ওয়েট করব, তুমি তো এতদিনেও দাদিকে কিছু বলতেই পারোনি, এই জন্যই আমার এখানে আসতে হলো। ইয়া বলে যে তাহলে অন্য কাউকে হায়ার করে নাও, আমি যদি কাজটা করতে না পারি। ও তো ভীষণ রেগে যায় ওর এখানে আসা দেখে। তখন মহিলাটি বলে রাগ করো না, আসলে অনেক দেরি হয়ে যাচ্ছে তাই আমি এখানে আসতে বাধ্য হয়েছি, আমি আর চুপ করে বসে থাকতে পারি না। তখন তো ইয়াও এখান থেকে উঠে চলে যায় আর ভিতরে যায়, গিয়ে দেখে দাদি অসুস্থ হয়ে নিচে পড়ে আছে। এদিকে হানের ফ্রেন্ডের পার্সেলগুলোও সব ব্যাগ আসছিল, আর এগুলো তো তার এক্স হাজবেন্ডই করাচ্ছিল, আর ওরা তো এগুলোর জন্য অনেক বেশি নার্ভাস ফিল করতে থাকে। আর তখন ওর কাছে ফোন আসে যে দাদি অসুস্থ। এটা শুনে ও আর ভাই তাড়াতাড়ি ওখানেই চলে যায়। ও তো একেবারে নার্ভাস হয়ে যায় দাদির এই কথা শুনে। এরপর দেখা যায় দাদির তো জ্ঞান ফিরে আসে আর ও ডাক্তারের সাথে চলে যায়। তখন ইয়াও আর দাদি রুমে থাকে। তখন দাদি ওকে জিজ্ঞেস করে যে তুমি ওই মহিলার সঙ্গে কাজ করো নাকি? ইয়াও তো বলে আমি এই প্রজেক্টে ওনার সঙ্গে কাজ করতে যাচ্ছিলাম, কিন্তু তুমি তো এটা শুনেই অসুস্থ হয়ে গিয়েছো, আমি এই প্রজেক্টে কাজ করব না, আমি অন্য একটা প্রজেক্ট নিয়ে নিব আর ওনাকে না করে দিব, তুমি যতদিন অসুস্থ না হবে আমি এখানেই থাকবো। দাদি তো ওর এই কথাগুলো শুনে অনেক খুশি হয়ে যায় আর বলে ঠিক আছে, তুমি অনেক ভালো ছিলে। ইয়াও তো বলে তুমি ছাড়া এই পৃথিবীতে এখনো আমার আর কেউ নেই, তাই তুমি আমার কাছে সব থেকে বেশি বড় প্রায়োরিটি, আর এই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। দাদি বলে আমি সুস্থ হয়ে গেলে অনেক নতুন কাপড় পরবো। এরপর দেখা যায় ঘটনা শিফট হয় আর ওইখানে তো হানের বাবা মা চলে আসে। তখন দেখা যায় যে কথায় কথায় তো ওর দাদি বলে ওঠে যে তোমাদের বাড়িতে নাকি অনেক সমস্যা হচ্ছে, এগুলো তোমরা ঠিক করো আর সামর্থ্য অনুযায়ী একটা বাড়ি কিনে নাও। আর এরপর দেখা যায় দাদি বলে তুমি আমাদের ওইখানে থাকো, আমি তোমাদের একটা বাংলো দিব, ওই বাংলোতে তোমরা কিছুদিন থাকো, আর এরপর বাড়ি ঠিক হয়ে গেলে আবার ওখানে চলে যেও। হান তো বলে না না, কোনো সমস্যা নেই, তোমার বাংলোতে আমাদের যাওয়া লাগবে না। ওর মা তো এটা শুনে একেবারে খুশি হয়ে যায়, বলে আমরা ওই বাংলো
বাংলোতেই থাকবো। ওর বাবাও তো না করে, কিন্তু মায়ের চাপে ওর বাবাও পরে বলে ঠিক আছে আমরা কিছুদিন ওইখানেই থাকি, আমাদের বাড়ি ঠিক হলে আমরা কিন্তু আবার বাড়িতে চলে যাব। এরপর দেখা যায় ওরা তো ওই বাংলোটার মধ্যে আসে। হানের মা এই বাড়িতে এসে ভীষণ খুশি, বলে দেখো বাড়িটা কত বড় আর কত সুন্দর, আমরা তো এখন থেকে এখানেই থাকবো। তখন দেখা যায় হান বলে আমরা এখানেই থাকবো না, এখানে কিছুদিনের জন্য থাকবো, আর বাড়ির কাজ ঠিক হলে আমরা ওইখানে থাকবো। বাবা বলে তুমি এখানেই থাকো। হান বলে আমি দাদির সঙ্গেই থাকবো, আমি এখানে থাকবো না। অর্থাৎ মায়ের সঙ্গে ও এখনো ভালো মতো কথা বলে না, আর মাও ওর সঙ্গে ভালো মতো কথা বলে না। এরপর দেখা যায় ও তো চলে যায়, আর মারা ভিতরে ঢুকে আসে। আর তার তো অনেক মন খারাপ থাকে যে হানের সাথে তার এখনো ঠিক হয়নি, আর সে তো সব কিছু তার সন্তানের জন্যই করে। এরপর আমরা দেখি ইয়াও তো দাদির কাছে বসেই থাকে। হান আসলে ও তো আবার চলে যাবে, এই জন্যই ও বসেছিল। আর হান রাত্রে এখানেই স্টে করবে। এরপর ইয়াও তো এখান থেকে চলে যায়, আর এখানে হান থাকে। দাদি বলে এই বাংলোটাতে আমি বিয়ের আগেতে থাকতাম, এখন তোমরাই থাকো। হান বলে না না আমরাও চলে যাব। এরপর দেখা যায় ওরা তো ওই গয়নাগুলো দেখতে থাকে, ওইখানে ওর ফ্রেন্ড তো লাইভ করছিল। দাদি আর ও তো এই লাইভগুলো দেখে। দাদি তো এখানে একটা জুয়েলারিও পছন্দ হয়, বলে এটা আমায় নিয়ে দিও, এটা খুব সুন্দর। এরপর আমরা দেখি সকাল হয়ে যায়, আর ওইখানে তো ইয়াও চলে আসে। সে তো দাদির পছন্দের অনেক খাবার নিয়ে আসে। এরপর ওরা দুজন তো একসাথে খাবার খাবে দেখে। এরপর আমরা দেখি দাদি তো ওকে একটা কথা বলে যে ওই মেয়েটা আমাকে একটা অফার দিয়েছে, এই প্রজেক্টটা নিয়ে তোমরা কাজ করলে ওইখান থেকে আমার সব এমপ্লয়ারদের বের করে দেওয়া হবে, আর নতুন নতুন এমপ্লয়ার না হবে, যেটা আমি চাই না। এটা আমার ফ্যামিলির মতো, ওরা অনেক দিন ধরে আমার এই হোটেলে কাজ করছে, তাই আমি চাই না ওরা এখান থেকে বের হয়ে যাক। তখন ইয়াও বলে এটা কখনোই হবে না, কাউকেই তো এখান থেকে বের করা হবে না, সবাই এখানে থাকবে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি খবরদারি করার জন্য হানকে রাখতে পারো। তখন দাদি বলে তুমি হানের সাথে থেকে থেকে অনেক সিনসিয়ার হয়ে গিয়েছো, হান খুব ভালো মেয়ে, আর তুমিও অনেক ভালো ছিলে। এরপর আমরা দেখি হানের ফ্রেন্ড তো লাইভ করতে থাকে, আর ওর এই লাইভের জন্য ওরা দুই ভাই বোনই ওদের হেল্প করতে থাকে। হানের ফ্রেন্ডের এই লাইভটা তো দাদি আর ইয়াও দেখে, বলে দেখো ওরা কত সুন্দর কাজ করছে, আর জুয়েলারিগুলোও অনেক ভালো। হান তো বাইরে বের হয়ে আসে, ও বাইরে বের হয়ে ইয়াওকে দেখতে পায়। ও বলে তুমি এখানে কি করছো? তখন ও বলে দাদির জন্য জামা কিনতে যেতে হবে, আমি একা একা যেতে পারবো না, তাই তোমায় নিয়ে যেতে আসছি। এরপর তো ওরা দাদির জন্য জামা কিনতে যায়, আর ওদের দেখে টেলর তো ভাবে ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর ওদের দুজনের প্রশংসা করতে থাকে। এটা শুনে ইয়াওয়ের মনে তো লাড্ডু ফুটতে থাকে। এরপর আমরা দেখি ওর ফ্রেন্ড তো কানের দুল চেঞ্জ করতে করতে কানটা ব্যথা হয়ে যায়। তখন হানের ভাই বলে যে তুমি অনেক কষ্ট করছো, আর কোনো দুলই তুমি চেঞ্জ করো না, তাহলে তোমার অনেক কষ্ট হবে। আর বলে যে আমি তোমার জন্য না হয় কান ফুটো করে নিব। আর তখন তো দেখা যায় ও তো ওর কানে হাত দেয়, বলে তোমার কান এমনিতে অনেক সুন্দর, আর আমার জন্য এগুলো করা লাগবে না। ওরা দুজন তো অনেক কাছে চলে এসেছিল, আর খুব এম্বারেস ফিল করতে থাকে ওর ফ্রেন্ড, বলে আমি এগুলো কি করছি, ও তো আমার ফ্রেন্ডের ভাই, আমার ছোট ভাইয়ের মতো। এরপর আমরা হানের মা আর ওর বাবাকে দেখতে পাই, ওরা তো এখানে থাকার জন্য সবকিছু গোছাচ্ছিল। আর এই মোমেন্টে সেই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।